খবরের কাগজ তোলপাড় মহুয়ার বেসামাল জীবনযাপনের কিস্সায়। সেই সব খবর শুনতে শুনতে তিলক রাগে একেবারে ফেটে পড়তেন। আর তার সাথে মহুয়ার বাবার অসন্তোষ, কারণ তার নায়িকা কন্যা যে তার মদ খাওয়ার জন্য টাকা বন্ধ করে দিয়েছে। এই সেই জুলাই মাস, বাংলা সিনেমার দুই নক্ষত্রকে আমরা হারালাম। 22 জুলাই 1986 মহুয়া রায়চৌধুরী চলে গেলেন। আজ 39 বছর পরেও কিন্তু মহুয়ার মৃত্যু রহস্যে আবৃত। প্রমাণের অভাবে পুলিশি তদন্ত একসময় থেমে গিয়েছে। 1985 সালে তার মৃত্যুদিনটি ছিল সোমবার। এই জুলাই মাস বাঙালিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ভাবুন তো। বাংলা সিনেমার দুই কিংবদন্তি অ্যাক্টর অ্যাক্ট্রেস উত্তম কুমার 24 জুলাই আর মহুয়া 22 জুলাই চলে গেলেন না ফেরার দেশে, আমাদের কাঁদিয়ে। আর আজও কিন্তু আমরা তাকে ভুলতে পারি। প্রকৃতি কেঁদেছিল সেই দুদিনই। অঝোর ধারায় বৃষ্টি হয়েছিল। প্রতিভার অকাল মৃত্যুতে আক্ষেপ করেছিল গোটা টলিপাড়া। আশিস আমি ভালো নেই, বীরেশ চট্টোপাধ্যায় ছবি আশীর্বাদে এটা ছিল মহুয়ারই সংলাপ। ছবির সংলাপের মধ্যে দিয়ে যেন তিনি তার মানসিক অবস্থা জানিয়ে গিয়েছিলেন। তার মৃত্যুর পর এই সংলাপ, এই আরতি কানে বেজেছিল তার ঘনিষ্ঠ। কি করে ঘটলো সেদিন এই মর্মান্তিক দুর্ঘটনা? নাকি আত্মহত্যা, অগ্নিদগ্ধ? এই খবর ছড়াতেই নানা প্রশ্ন উঠে এসেছিল টলিপাড়ায়। অথচ কি আশ্চর্যের বিষয়, মহুয়ার মৃত্যুর খবর জানার পরেও টলিউডে কিন্তু শুটিং বন্ধ হয়নি। আশীর্বাদ ছবির পরিচালক বীরেশ চট্টোপাধ্যায় টানা শুটিং করছিলেন এক বাগান বাড়িতে। মহুয়া এই ছবির নায়িকা। মহুয়ার স্মৃতি জীবন্ত থাকতে থাকতেই তারা এই ছবি পৌঁছে দিতে চেয়েছিলেন দর্শকের কাছে। কেন জানেন? যাতে বক্স অফিসে ঝড় তোলে ছবিটি। ভাবুন, এই ইঁদুর দৌড়ের খেলায় কি কেড়ে নিল প্রতিভাময়ী অভিনেত্রীকে? মহুয়া সেই সময় মুঠোভর্তি ছবি করলেও তার পারিশ্রমিক 30,000-এর বেশি ছিল। অনেক ছবিতে তাকে নাকি বিনা পারিশ্রমিকেও কাজ করতে হয়েছে। তিনি অভিনয় ভালোবাসতেন বলে তাকে মিষ্টি কথায় ভুলিয়ে প্রযোজক পরিচালকরা তাকে নিংড়ে নিতেন। অর্থাৎ এতটাই সরল ছিলেন মহুয়া। 1985 22 জুলাই বেঁচে থাকার লড়াই শেষ। আগুনে 80% দেহ পুড়ে শরীরটা নিথর। তিনি মহুয়া রায়চৌধুরী। ইন্ডাস্ট্রির বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে তিনি আর নেই। মাত্র 27 বছর বয়সে নক্ষত্র ঝরে গেল। মৃত্যুর আগে যার হাতে কাজ ছিল 22টি ছবি। কি হয়েছিল সেদিন যার জন্য এরকম মর্মান্তিক দুর্ঘটনা হলো? এটা জানতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে। তরুণ মজুমদার ছিলেন তার অভিনয় জীবনের জন্মদাতা। তিনি মহুয়ার মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছিলেন। শ্রীমান পৃথ্বীরাজ ছবি দিয়েই মহুয়ার আত্মপ্রকাশ। আর তাকে নিজের হাতে গড়েছিলেন সন্ধ্যা রায়। খুব ভালোবাসতেন তাকে। মহুয়া বড্ড বেশি ভালো মানুষ ছিলেন। ইন্ডাস্ট্রির লোকরা তার সুযোগ নিত। এটা সন্ধ্যা রায়ের বক্তব্য। এমন দিনও গেছে তিনি 3 শিফটে শুটিং করে বাড়িতে ফিরেছেন, এসে দেখছেন তার জন্য কোনো খাবার নেই। তার বাবা নেশায় চুর। হ্যাঁ, বাবার নেশার টাকা দিতেন তিনি। অভিনয় শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই চলতো বাবার অত্যাচার। আর বাবা তার কখনোই চাননি যে মহুয়া বিয়ে করে থিতু হন, তাহলে যে সোনার মুরগি আর ডিম দেবে না। এই সময় থেকেই অনাচারে অত্যাচারে জর্জরিত হতে হতে মহুয়া নেশাসক্ত হয়ে পড়েছিল। হয়ে উঠেছিলেন বেপরোয়া, একরোখা, বিদ্রোহী মানসিকতার। অনেকবার তিনি আত্মহত্যা করতেও গেছিলেন, কারণ বাবা তার বিবাহে রাজি হচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাবার বারণ উপেক্ষা করে উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে তাদের বিয়েটা হয়েই গেল তিলকের সাথে। ভালোবাসার বিয়েতে তো এরকম হওয়ার ছিল। প্রথম 3 বছর ছিল খুব সুখের সংসার। অনুষ্ঠান করতে গিয়ে আলাপ হয়েছিল তিলকের সাথে। তিলক গাইতেন, মহুয়া নাচতেন। তিনিই তিলককে ব্যাংকে চাকরি করার জন্য বলেছিলেন, কারণ অভিনয়ের জীবন তো অনিশ্চিত। কিন্তু কেউ যে তাদের বিয়ে মানছে না, দুই পক্ষই। এদিকে মহুয়ার বাবা চান না সোনার ডিমপাড়া হাঁসকে ছাড়তে, আর ওইদিকে নায়িকা বৌমাকে ঘরে আনতে চায় না শ্বশুর। বিয়ে তো হয়েই গেল, কিন্তু 3 বছর পর থেকে শুরু হলো অশান্তি। যে তিলক চক্রবর্তীকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন, সে নাকি মহুয়াকে মারধরও। এ কথা তিনি একবার অভিনেতা রঞ্জিত মল্লিকের সামনে বলে ফেলেন। একটি সিন ছিল যেখানে রঞ্জিত মল্লিক ক্রাচ দিয়ে মারবেন মহুয়া। অভিনয় করতে গিয়ে একটু জোরেই মেরে ফেলেছিলেন রঞ্জিত মল্লিক। অভিনয়ের শেষে যখন রঞ্জিত মল্লিক ক্ষমা চেয়ে নিলেন মহুয়ার কাছ থেকে, তখন মহুয়া বলল, রঞ্জিত দা, এরকম মার আমাকে প্রায়ই খেতে হয় তিলকের কাছে। এটা আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু এরকমটা তো হওয়ার কথা ছিল না। তবে কি হয়েছিল? দাম্পত্যের প্রথম 3 বছর যখন সুখের সাগরে তারা ভাসছেন, সেই সময় তাদের সন্তান তমালের জন্ম। ডাকনাম গোলা। ছেলেকে খুব ভালোবাসতো মহুয়া। ব্যস্ত মা, সময় দিতে পারতো না। ক্রমশই স্ত্রীকে ঘিরে সন্দেহের জট বাঁধতে থাকে। মহুয়াও ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছেন। তার পেটে মদ পড়লেই সে উগ্র হয়ে ওঠে। মাঝরাতে সে তমালকে নিয়ে গাড়ি করে ঘুরতে বেরিয়ে যায়। কিন্তু তমালের তো পরের দিন অফিস আছে। দাম্পত্যের ফাঁকেই কিন্তু ঢুকে পড়ে তাপস পাল, অমল পালেকর সহ বহু নায়ক। কাজের পাশাপাশি আরো বেহিসেবি হয়ে ওঠে মহুয়ার জীবন। আর মিডিয়াদের কাজ কি? সমানে সেসব খবর লিখতে থাকে ফলাও। এর উপরে গোদের ওপর বিস্ফোরার মতো বাবা নীলাঞ্জন রায়চৌধুরী কান ভাঙানি।
কারণ তাকে যে মদ খাওয়ার টাকাই দিচ্ছে না মহুয়া। এই বিষ ছুঁয়েছিল তাদের ছোট্ট ছেলে গোলাকেও। তারা ছোট্ট গোলাকে শিখিয়েছিল তার মা একেবারেই ঠিক না, কিন্তু কেন এমন হয়ে গেছিলেন পর্দার পারাবত প্রিয়া? সেই সময় সংবাদপত্র বলছে মহুয়া বিব্রত ছিলেন তার জন্মবৃত্তান্ত নিয়েও। তার বাবা নীলাঞ্জন চৌধুরী নাকি তার পালক পিতা ছিলেন। স্কুলের শেষ পরীক্ষাও তিনি নাকি দিতে পারেননি, তার আগেই তাকে নাচে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, অভিনয় ঢুকিয়ে দেওয়া। সে আসলে তার বাবার কাছে একটা অর্থ উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। অভিনয় দক্ষতা যতই বৃদ্ধি পাচ্ছিল ততই ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলেন 27 বছরের মেয়েটি। চোখে মুখে তার ক্লান্তি, অত্যাচারের ছাপ। তিলককে সে ছাড়তেও পারে না, আবার ভুলতেও পারে না। উল্টে সমস্ত পুরুষের মধ্যে সে তিলককেই খুঁজে বেড়ায়। শেষের দিকে যখন তিলক সময় দিতে পারতো না বা দিতে চাইতো না, তখন সে মদ খেয়ে একের পর এক নায়কের বক্ষ লগ্না। অগ্নিদগ্ধ হওয়ার দিন সকালবেলা থেকেই চলছিল মদ্যপান। তার বান্ধবী রত্না ঘোষালের বাড়িতে বসে মদ্যপান করার পর তিনি চলে যান পরিচালক অঞ্জন চৌধুরী বাড়ি। সেখানেও কথা বলতে বলতে চলতে থাকে মদ্যপান। অঞ্জন চৌধুরী বাড়ির নিচেই তারা ভাড়া থাকতেন। তারপর তিনি সোজা চলে যান নিচে নিজের ফ্ল্যাট। মহুয়া কিন্তু তখন সম্পূর্ণ বেসামাল। এরপরই কথা হচ্ছে তিনি ছেলের জন্য কি করে দুধ বানাতে গেলেন ওই রকম অবস্থায়। কারণ জবানবন্দিতে তার স্বামী তিলক সেটাই জানিয়েছিলেন। আর যদি সেটাই সত্যি বলে মানা হয় তাহলে তার পিছন থেকে কি করে আগুন লাগলো? আর সারাদিন মদ খেয়ে ওই অবস্থায় কি সত্যি কারো ঘরের কাজ করা সম্ভব? তার পরিবারের লোকরাই বা তাকে বারণ করলো না কেন? মহুয়ার বাবা স্বামী কেউই তার উপর সন্তুষ্ট ছিল না, কারণ বাবার লোভের আওতা থেকে বেরিয়ে এসেছিলেন মহুয়া, স্বামীর শাসনের থেকেও। তো এইসবে কি তার মৃত্যুর প্রেক্ষাপট রচনা করেছিল? প্রশ্ন তো অনেক। উত্তর দেবে কে? উত্তর দেওয়ার জন্য তো তিনি আর নেই। আমার গোলাকে দেখে রাখিস, এই কথা বলে গেছিলেন তার বান্ধবী রত্না ঘোষালকে। কিন্তু সত্যি কি গোলাকে সেই মতো মানুষ কেউ করেছে? কারণ পরিবারে কেউই কিন্তু মহুয়ার নামও উল্লেখ করে না। 39 বছর পর এক স্বনামধন্য পরিচালক মহুয়ার জীবনী নিয়ে একটি সিনেমা করতে গেছিলেন। তার জন্য তিনি মহুয়ার পরিবারের সাথে দেখা করতে গেলে সম্পূর্ণ না করে দেওয়া হয়। মহুয়ার ব্যাপারে তারা এতটা বীতশ্রদ্ধ যে তারা কোনো কথাই বলতে চায় না। তাহলে কি মহুয়ার মৃত্যুর পিছনে কোনো থার্ড পার্টি সংযোগও ছিল? না হলে কেনই গোলাকে ঠিকমতো মানুষ করা হলো না? অনেক প্রশ্ন আছে, কিন্তু সেগুলো উত্তর আর পাওয়া যাবে না। তার থেকে চলুন অভিনেত্রীর মৃত্যুদিনে তিনি যেন ভালো থাকেন যেখানেই আছেন সেই কামনা করে ভিডিওটি শেষ করছি। আগামী 24শে জুলাই উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী। অবশ্যই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, মহানায়ককে নিয়ে। যারা চলে গেছেন তারা যেন ভালো থাকেন, তাদের আত্মার শান্তি কামনা করি।